আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। অ যদি কোনো দেশকে পরাশক্তি হতে হয় তাহলে ৪ টি প্রধান জিনিস তার জন্য প্রয়োজন হয়। প্রথমত একটা স্ট্রং ইকোনমি, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূরাজনীতিতে একটা সরব উপস্থিতি। তো তুরস্কের ক্ষেত্রে এই ৪ টি জিনিসই আমরা দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে যে প্রেসিডেন্ট এরদোগানের জাদুতে তুরস্ক এখন পরাশক্তির পথে রয়েছে। তো তুরস্ক যে ২০২৫ সাল এটা অতিক্রান্ত হচ্ছে এই অর্থবছর বা এই বছরটা ছিল তুরস্কের একটা শক্তিশালী অর্থনৈতিক শক্তির হিসাবে তার উত্থান। তো তুরস্কের রপ্তানি বাড়ছে এবং বিশ্ব বাণিজ্যে তার বিস্তার ঘটছে এবং বিশেষ করে প্রতিরক্ষা রপ্তানিতে তুরস্কের একটা বিস্ফোরণ ঘটেছে এবং উচ্চ প্রযুক্তির যে সক্ষমতা রয়েছে সেখানেও একটা নজিরবিহীন উত্থান তুরস্কের ঘটেছে এবং সেই সাথে অভ্যন্তরীণভাবে দেশের যে মূল্যস্ফীতি রয়েছে তুরস্কের সেটাও দিন দিন ধারাবাহিকভাবে কমে আসছে এবং অর্থনীতির ক্ষেত্রে যদি প্রথমে ধরা যায় যে জিডিপি যেটাকে মোট দেশজ উৎপাদন বলা হয় সেটা প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। এটা একটা বিরাট বড় ঘটনা এবং এখানে যদি আমরা লক্ষ্য করি যে ২০০৩ সালে প্রেসিডেন্ট এরদোগান যখন প্রধানমন্ত্রী হিসাবে দেশের ক্ষমতা নিয়েছিলেন তখন এটা ছিল মাত্র এই জিডিপি তুরস্কের ছিল $২৩৮ বিলিয়ন। তো সেখান থেকে এখন এত বড় একটা অবস্থায় পৌঁছেছে এবং বলা হচ্ছে যে তুরস্ক ২০২৬ সাল নাগাদ এটার যে জিডিপি হবে, জিডিপির মোট পরিমাণ যেটা দাঁড়াবে সেটি হচ্ছে $1.84 ট্রিলিয়ন মার্কিন ডলার। তো এটা যদি হয় এবং এটা হতেই থাকবে লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে বিশ্বের ১৪তম অর্থনৈতিক দেশে পরিণত হবে তুরস্ক। এখন এই তুরস্কের ২০২৫ সাল জুড়ে তাদের এই প্রবৃদ্ধির অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা ৫%ই রয়ে গেছে এবং ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে এই ৫% হারেই তাদের জিডিপি হচ্ছে ৫% হারে। তো এখন এর মধ্যে অনেক জটিলতা গিয়েছে ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, ওদিকে আমরা রুশ ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, করোনা মহামারী ২০২০ সালে এইসব সত্ত্বেও তুরস্কের এই ৫% অর্থনৈতিক প্রবৃদ্ধিটা অব্যাহত রয়েছে। তো রপ্তানির যেটা এখন দাঁড়াচ্ছে তুরস্কের সেটি হলো যে ২০২৫ সালে এটা একদম সর্বকালের সর্বরেকর্ড ছাড়িয়ে গিয়েছে। তো অক্টোবর পর্যন্ত এই বছরের যেটার পরিমাণ ছিল $৩৯০ বিলিয়ন মার্কিন ডলার। তো এটাও ছাড়িয়ে গিয়েছে এবং যে পণ্যগুলো তুরস্কে রপ্তানি হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প পণ্য রয়েছে, যানবাহন রয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ, যন্ত্রপাতি রয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে, প্রযুক্তি নির্ভর অনেকগুলো পণ্য রয়েছে, মহাকাশের প্রযুক্তি বা গবেষণায় অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, চিকিৎসা সামগ্রী রয়েছে, ডিজিটাল সিস্টেমের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তো এগুলোই ছিল তুরস্কের রপ্তানির মূল চালিকা শক্তি। তবে যেটা খুব আশ্চর্যজনকভাবে সবচেয়ে অগ্রগতির খাত হলো প্রতিরক্ষা খাত ও মহাকাশ খাত। এখানে ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার এই ২০২৫ সালে তুরস্ক রপ্তানি করছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এই যে প্রতিরক্ষার খাত যেটাকে বলা হচ্ছে তুরস্কের, সেটা এখন তুরস্ক একসময় ছিল অস্ত্র আমদানিকারক দেশ, এখন তুরস্ক অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তো দেশীয় অস্ত্র উৎপাদনের হার তুরস্কে 80% বেড়েছে এবং ধারণা করা হচ্ছে যে বিদেশি নির্ভরতা এভাবে কমতে কমতে ২০৩৫ সাল নাগাদ তুরস্ক সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হবে অস্ত্রশিল্পে এবং তুর্কি যে অস্ত্র প্রতিষ্ঠানগুলো রয়েছে, অনেকগুলো অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান, তারা বিশ্বের যে শীর্ষ ১০০টি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে সেই তালিকার বিভিন্ন স্থানে তুরস্কের বিভিন্ন অস্ত্র কোম্পানিগুলো তারা অবস্থান করছে। তো তুরস্ক তার দেশের অভ্যন্তরেই এই তার সার্বভৌমত্বটা এইসব অস্ত্রের মাধ্যমে রক্ষা করছে না, এর পাশাপাশি তুরস্ক এখন ইন্টারন্যাশনাল অংশীদারে পরিণত হয়েছে। বিশ্বের নানান দেশের সাথে তুর্কি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর চুক্তি হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম যে ২০২৫ সালের জুলাইয়ে তুর্কির ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান যেটাকে বাইকার টেকনোলজি বলে, এটা ইতালির পিয়াজিও অ্যারোস্পেস এই কোম্পানিটাকে একেবারে উৎপাদন কারখানা সহ, প্রোডাকশান ইউনিট সহ যাবতীয় যা কিছু আছে সেটাকে কিনে নিয়েছে। তো এই ইতালির এই প্রতিষ্ঠানটা ১৪০ বছরের পুরনো ছিল। এছাড়া ইতালির আরেকটা প্রতিরক্ষা প্রতিষ্ঠান যেটার খুব নামডাক আছে সারা বিশ্বে, লিওনার্দো, এই প্রতিষ্ঠার সঙ্গেও এই তুরস্কের বাইকার টেকনোলজি তারা একটা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। তো তুরস্ক তার এই
প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছে। তো বলা হচ্ছে যে তুরস্ক এখন এই মহাকাশ প্রযুক্তিতেও একটা বড় সাফল্য আগামী দিনে অর্জন করবে। তো আরও একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম যে 2025 সালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তারা স্পেনের একটি প্রতিষ্ঠানের সাথে হুডজেট বিমান রপ্তানি এবং উৎপাদনের একটা জয়েন্ট ভেঞ্চার চুক্তি করে এবং যার মূল্য $3.5 বিলিয়ন বেশি। এটা একটা বিরাট বড় সাফল্য ছিল 2025 সালে। এছাড়া তুরস্কের এই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তারা ব্রিটিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাথেও একটা সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে। আরও একটা যে বড় ব্যাপার সেটি হলো এই তুরস্কের যে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ রয়েছে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান তৈরি করছে। তো ইন্দোনেশিয়ার সাথে একটা চুক্তি হয়েছে যেখানে তারা ইন্দোনেশিয়াকে তুরস্ক 48টি কান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সরবরাহ করবে। এটা একটা চূড়ান্ত চুক্তি হয়েছে, বিরাট সাফল্য। তো তুরস্ক এভাবে অস্ত্র রপ্তানি করতে থাকলেও তার নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর হয়েছে। এই বছরে 2025 সালে স্টিল ডোম আয়রন যেটা স্টিল ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, সেই স্টাইলে তারা গড়ে তুলেছে এবং তুরস্কের এই কয়েক স্তরে কয়েকটা লেয়ারে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং এজন্য তুরস্ক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে $6.5 বিলিয়ন একটা চুক্তি করেছে। এদিকে বাইকার টেকনোলজির আরেকটা প্রোডাক্ট সেটি হচ্ছে যে মনুষ্যবিহীন যুদ্ধ বিমান কিজিল এলমা। এটাও তুরস্ক সম্প্রতি এই 2025 সালে একটা বিরাট সাফল্য দেখিয়েছে এবং বিশ্বে সর্বপ্রথম এই কিজিল এলমা এই মনুষ্যবিহীন যুদ্ধ বিমান থেকে এয়ার টু এয়ার মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে এবং সেখানে একটি F-16 যুদ্ধ বিমান একাধিক F-16 যুদ্ধ বিমানকে যেগুলো মানব চালিত সেগুলোকে টার্গেট করা হয়। এটা একটা খুব বড় সাফল্য ছিল এবং এর সঙ্গে আরও একটি বিষয় যুক্ত ছিল, সেটি হচ্ছে সেই ক্ষেপণাস্ত্রগুলোও ছিল তুরস্কের দেশীয় প্রযুক্তিতে তৈরি, যার নাম দেওয়া হয়েছে গোকদোকান। তো এইভাবে আরও আমরা দেখতে পেলাম যে সেই বাইকার টেকনোলজির আরও একটি প্রোডাক্ট যেটাকে বাইরাক্তারের TB3 ড্রোন বলা হয়, সেটা এই সমুদ্র নৌ অভিযানে ব্যবহার করা হয়। তুরস্কের যে একটা ড্রোন ক্যারিয়ার রয়েছে TCG আনাদুলু, তো সেখান থেকে এটা উৎক্ষেপণ করা হয়, টেক অফ হয় এবং ল্যান্ডিংটাও সেখানে হয় খুব শর্ট রানওয়ের ভিতরে। তো এত সংক্ষিপ্ত শর্ট রানওয়ের ভিতরে অন্য কেউ এ পর্যন্ত আর অন্য কোনো দেশ সাফল্য দেখাতে পারেনি যে একটা অ্যাটাক ড্রোন উড়বে এবং নামবে। আরও একটা তুরস্কের বড় সাফল্য হচ্ছে এই বাইকার টেকনোলজিরই আরেকটা প্রোডাক্ট, তারা একটি ক্যামিকেজ ড্রোন বা আত্মঘাতী ড্রোন তারা একটা সফল পরীক্ষা চালিয়েছে যার নাম হচ্ছে অ্যালবাট্রস S। এটাও একটা বিস্ময়কর সাফল্য ছিল 2025 সালে। তো তুরস্কে এই 2025 সালের সেপ্টেম্বরে একটি বিশ্ব অস্ত্রশিল্পের একটা মেলা এটা অনুষ্ঠিত হয়েছিল। খুব প্রায় 10 লাখ দর্শনার্থী সেখানে ভিজিট করেছিলেন। তো সেখানে তুরস্ক এই প্রথমবারের মতো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক মিসাইল এটার প্রদর্শন করেছে, যেটার নাম টাইফুন 4। আরও একটা জিনিস ওই অস্ত্র শিল্প মেলায় তারা উন্মোচন করেছিল, সেটি হচ্ছে 970 কেজি ওজনের একটা বোমা, যাকে গ্যাজাপ যে বোমাটার নাম দেওয়া হয়েছে সেটি একটি খুব শক্তিশালী বোমা। এছাড়া নেপটু ঘোস্ট নামের আরও একটি বাংকার বিধ্বংসী বোমা, সেটাও ওই টেকনোফেস্টে উদ্বোধন করা হয়। তো ওই মেলায় নতুন প্রজন্মের বা পঞ্চম প্রজন্মের অনেকগুলো সাজোয়া যুদ্ধযান সেটাও তুরস্ক প্রদর্শন করে। তো এর আগে আমরা দেখেছিলাম যে অগাস্টেও এ ধরনের একটি অস্ত্র মেলা তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে যার নাম দেওয়া হয়েছিল ব্লু হোমল্যান্ড। তো সেখানেও তুরস্ক নানা ধরনের নৌশক্তির বিস্ময়কর সমস্ত অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছিল, আধুনিক যুদ্ধজাহাজ এবং নৌশক্তির অন্যান্য মারণাস্ত্রগুলোও প্রদর্শন করেছিল এবং সারা বিশ্ব এটা তখন পর্যবেক্ষণ করেছিল এবং তুরস্কের এই সাফল্যটা দেখেছিল। তো তুরস্কের এই অস্ত্রের পাশাপাশি অস্ত্র নির্মাণের যে পরাশক্তি হবার যে একটা বড় দিক অস্ত্র বা প্রতিরক্ষা, তুরস্ক তার পররাষ্ট্র নীতিটাও একেবারে স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি এটা প্রেসিডেন্ট এরদোগান পরিচালনা করতে থাকেন। যদিও মাঝখানে অনেকগুলো ঝুঁকি গিয়েছে তুরস্কের উপর দিয়ে, ঝড় বয়ে গিয়েছে, যার সূচনা হয়েছিল 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে। তো সৌদি আরব, আরব আমিরাত,
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা রাষ্ট্র প্রথমত তুরস্ককে এই সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাতে সহযোগিতা করলেও একটা পর্যায়ে যারা তারা পিছু টান দেয়। তুরস্ক তখন একা হয়ে পড়ে এবং একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছিল। তো এটার অন্যতম একটা কারণ ছিল যে মিশরের যে প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ মুরসি, তার সাথে প্রেসিডেন্ট এরদোগানের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। এতে ওয়েস্টার্ন এই আমেরিকান এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা নাখোশ হয় এবং তারা এখানে একটা ভাবে যে একটা ইসলামী শক্তির উত্থান ঘটতে চলেছে। তো এই কারণে তারা তুরস্কের কাছ থেকে পিছু টান দেয় এবং একটা পর্যায়ে তখন সিরিয়ার অভ্যন্তরে রাশিয়ান বাহিনী আসে, প্রেসিডেন্ট পুতিন হস্তক্ষেপ করেন এবং বাশার আল আসাদের সরকারটা টিকে যায়। তো ওই সময় 2015 সালে রাশান একটি যুদ্ধবিমান তুর্কির সীমান্তে টার্কিশ যে এয়ারফোর্স রয়েছে তারা সেটাকে ভূপাতিত করে। এই নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম একটা উত্তেজনা বিরাজ করতে থাকে, প্রায় যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সে সময় ন্যাটো সদস্য দেশ হওয়া সত্ত্বেও এই ইউরোপ এবং আমেরিকা এরা তুরস্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বিশেষ করে জার্মানি তুরস্কের অভ্যন্তরে যে প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সেই ব্যাটারিগুলো জার্মানি উঠিয়ে নিয়েছিল। তো এরকম একটা অসহায় অবস্থায় পড়েছিল তুরস্ক। এরপর আমরা 2016 সালে সেই অভ্যুত্থানটা দেখতে পাই প্রেসিডেন্ট এরদোগানকে উৎখাত করার জন্য, যেটাতেও ঠিক ওই যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আরব আমিরাত এরা সহায়তা করেছিল, কিন্তু জনগণের প্রতিরোধের ফলে সেই বিদ্রোহটা বিফল হয়ে যায়, প্রেসিডেন্ট এরদোগান টিকে যান। এরপর 2018 সালে সেই সৌদি সাংবাদিক জামাল খাশোগি তিনি নিহত হলে সৌদি আরবের সাথে তুরস্কের যথেষ্ট একটা সম্পর্কের অবনতি হয়। ওদিকে সিরিয়ার অভ্যন্তরে যেগুলো কুর্দি বিদ্রোহীরা রয়েছে সেটাকে ইসরায়েল, ফ্রান্স, জার্মানি, ইউরোপের আরও অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্র তারা তাদেরকে সমর্থন দিতে থাকে এবং এই কুর্দিরা তুরস্কেরও একটা ভূখণ্ড নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখে। তো এটাও তুরস্কের জন্য ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। আর যেহেতু রাশান বাহিনী টিকে গিয়েছিল বা আসাদ বাহিনীকে টিকিয়ে রেখেছিল রাশান বাহিনী, তার ফলে সিরিয়ার যে লক্ষ লক্ষ সুন্নি জনগোষ্ঠী রয়েছে তারা এসে তুরস্কের অভ্যন্তরে উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছিল। 40 লাখ উদ্বাস্তু, সিরীয় উদ্বাস্তু। এটাও তুরস্ককে ভীষণ বিচলিত করে তোলে। এছাড়া তুরস্ক যখনই তার আশেপাশের সাগরগুলোতে, এজিয়ান সাগর এবং ভূমধ্য সাগরীয় কিছু অঞ্চলে যখন তেল গ্যাস অনুসন্ধান কাজ চালাচ্ছিল বা চালাতে যাচ্ছিল, তখন গ্রিস সেখানে যুদ্ধ জাহাজ নিয়ে তুরস্কের মুখোমুখি হয় এবং তুরস্ককে সেই সব কাজে বাধা দেয়। তো এতে এক পর্যায়ে দেখা গেল যে প্রেসিডেন্ট এরদোগান তার পররাষ্ট্রনীতিটা পরিবর্তন করলেন, কিন্তু তিনি কিছুটা রাশিয়ার দিকে চলে গেলেন। 2018 সালে সেই S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা রাশিয়ার সাথে ক্রয় করার জন্য চুক্তি করলেন এবং এর মাধ্যমে তিনি এই যে এতদিন 80-90 বছর যাবৎ যেভাবে তুরস্ক একপাক্ষিকভাবে মার্কিন নীতির অভিমুখ অবলম্বন করে আসছিলেন, সেটা পরিবর্তন করে ফেলেন এরদোগান। তো এটার একটা ফলাফল পরবর্তীতে পাওয়া যায়। সেটা এইভাবে পাওয়া যায় যে 2012 সালে রুশ ইউক্রেন যুদ্ধ বেঁধে যায়। তখন একটা নিরপেক্ষ নীতি প্রেসিডেন্ট এরদোগান অবলম্বন করেন, তিনি কোনো পক্ষেই যান না। এদিকে ইউরোপ প্রচণ্ডভাবে ভীত হয়ে পড়ে যে রাশিয়ান আগ্রাসন সম্প্রসারিত হয়ে হয়তো ইউরোপের মূল কেন্দ্রে প্রবেশ করবে। তো এটাও একটা বড় কারণ ছিল। সেই থেকে ইউরোপীয় দেশগুলো তুরস্কের সাথে সখ্যতা বৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকে। তো এদিকে 2003 সালে প্রেসিডেন্ট এরদোগান যখন আবার নির্বাচনে দাঁড়ান, যুক্তরাষ্ট্র বিরোধিতা করে, কিন্তু তার সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনে জয়লাভ করেন। কিন্তু এর পরপরই, এটা 2023 সালের জুন মাসের দিকের ঘটনা, কিন্তু 2023 সালের অক্টোবরে এই হামাস ইসরায়েল যুদ্ধ বেঁধে যায়। এদিকে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী এবং ইরান এরা সিরিয়ার উপরে বা সিরিয়ার অভ্যন্তরে ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। তখন এই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ করতে করতে তার অর্থ সংকট দেখা দেয় বা অনেক অর্থের অপচয় হতে থাকে এবং যুক্তরাষ্ট্র ক্লান্ত হয়ে পড়ে। যার ফলে যুক্তরাষ্ট্র একসময় মনে করে যে তুরস্ককে তার প্রয়োজন। আর ইউরোপের কথা তো আগেই বললাম যে ইউরোপও রুশ ইউক্রেন যুদ্ধের কারণে মনে করতে থাকে যে তুরস্ককে তার প্রয়োজন। তো এই অবস্থা থেকেই তুরস্ক এই সুযোগটাকে কাজে লাগিয়েছে, যেটার ফলাফল আমরা দেখতে পেলাম 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার অভ্যন্তরে বাশার আল আসাদ বিতাড়িত হয়ে সেখানে সিরীয়পন্থী সরকার প্রতিষ্ঠিত হয় এবং এটা একটা তুরস্কের জন্য বিরাট সাফল্য।
আর এদিকে বর্তমানকালে দেখা যাচ্ছে যে ২০২৫ সাল জুড়ে আমরা দেখতে পাচ্ছি রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য তুরস্ক একটা মুখ্য দুতিয়ালির ভূমিকা পালন করছে। তুরস্কের গুরুত্বটা আরও বেড়েছে। ওইদিকে গাজা যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বা গাজায় বা ফিলিস্তিনে যে একটা দুইটি রাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিন গঠিত হবে দ্বিরাষ্ট্র, তো সেখানেও তুরস্কের একটা বড় রোল দেখা যাচ্ছে, ভূমিকা দেখা যাচ্ছে। এটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যান্য দেশ মেনে নিয়েছে। তো এর ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে আসছে এবং বিভিন্ন ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। আবার ইউরোপও এই এরদোগানের কাছে আসছে এবং তুরস্কের বিভিন্ন কোম্পানির সাথে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। তো এসব মিলিয়েই বর্তমানে তুরস্কের একটা ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে এবং তুরস্ক একটা পরাশক্তির মতো এখন ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্য জুড়ে তুরস্কের একটা অবস্থান রয়েছে। উত্তর আফ্রিকার দেশগুলোতে, ইউরোপের বলকান অঞ্চলে, পূর্ব এবং পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশে এখন তুরস্কের ভূ রাজনীতিটা প্রভাব ফেলছে। মুসলিম ওয়ার্ল্ড ব্যাপী একটা তুর্কি প্রভাব তৈরি হয়েছে মধ্য এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে মধ্য এশিয়ার যারা তুর্কি ভাষী জনগোষ্ঠী, এবং একটা তার্কিক কাউন্সিলই গঠন করেছে তুরস্ক 5টি দেশের সমন্বয়ে, তুর্কি জাতি বা তুর্কি ভাষায় যারা কথা বলে। তো তুরস্কের এভাবে একটা সরব ভূরাজনৈতিক উপস্থিতি দেখা যাচ্ছে এবং যেটা তুরস্কের পরাশক্তি হবার লক্ষণ, এবং আগামী দিনে তুরস্ক আরও এগিয়ে যাবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।